হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিডিপি সিম্পলিফাইড বাই মৌমি। আজকে আমরা পড়তে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কোহলবার্গের নৈতিক বিকাশ বা কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট। তো সেটা আমরা কটা সেগমেন্টে ভাগ করেছি। হু ইজ কোহলবার্গ, ডেফিনেটলি এটা তো আমরা জানবোই কোহলবার্গ কে ছিলেন। এছাড়া হোয়াট ইজ মোরাল ডেভেলপমেন্ট, মানে মোরাল ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কাকে বলে বা নৈতিক বিকাশ কাকে বলে। এছাড়া হাইন্স যে বলে ডিলেমাটা আছে, সেই হাইন্স ডিলেমাটা আমরা বুঝবো। 3 লেভেলস অফ দিস থিওরি, এই থিওরিতে 3টে লেভেল আছে আর 6টা স্টেজ আছে, সেগুলো আমরা বুঝবো। এছাড়া এডুকেশনাল ইমপ্লিকেশনস, মানে আমরা কেন এর শিক্ষাগত তাৎপর্য কি আছে, কেন আমরা এটা পড়বো, এটা আমরা বুঝবো। এবং তার সাথে এর যে সীমাবদ্ধতা বা ক্রিটিসিজম ছিল, সেটাকে আজকে আমরা একটুখানি বোঝার চেষ্টা করবো। তো আসুন তাহলে শুরু করা যাক। তো কোহলবার্গ ছিলেন একজন আমেরিকান, যিনি সেই সময়ের সমসাময়িক দার্শনিক এবং সমসাময়িক মনোবিদদের যে সমস্ত গবেষণা ছিল সেগুলোর দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন। এবং উনি এই প্রভাব থেকে কি করেন না, ওনার মোরাল ডেভেলপমেন্ট থিওরিটাকে এস্টাবলিশ করেন, তার উপরে উনি গবেষণা করেন। প্রথম গবেষণাপত্র দাখিল করেন উনি শিকাগো ইউনিভার্সিটি আমেরিকার। এবং সেখান থেকে উনি বছর 6 মতো অধ্যাপনা করার পর সেখান থেকে উনি যান হার্ভার্ড ইউনিভার্সিটি, এবং সেখানে উনি নিজের বাকি জীবনটা কিন্তু গবেষণার মাধ্যমে কাটিয়েছিলেন কিসের উপরে, মোরাল ডেভেলপমেন্টের উপরে। এই জন্য মোরাল ডেভেলপমেন্টের থিওরিটা দিয়েছিল। এই থিওরিটা পড়তে গেলে আগে কিন্তু আমাদের পিয়াজেকে বুঝতে হবে, আগে কিন্তু আমাদের ভাইগটস্কিদেরকে বুঝতে হবে। কারণ মোরাল ডেভেলপমেন্ট তখনই সম্ভব, মোরাল ডেভেলপমেন্ট তখনই একটা মানুষের মধ্যে আসবে যখন তার কগনিটিভ ডেভেলপমেন্টটা হবে। কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরিগুলো আমরা এর আগে অব্দি পড়েছি, সেই থিওরিগুলোতে কি পড়েছি না, একটা শিশু জন্মের পর থেকে কিন্তু তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট ধীরে ধীরে শুরু হয়ে যায়। কিন্তু নৈতিক বিকাশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তা নয়। একটি শিশু জন্মানোর পর তার মধ্যে মোরালিটি একদম জিরো, অ্যাবসলিউট জিরো থাকে। সেটা ধীরে ধীরে বাড়তে থাকে একটা বয়সের পর, যখন তাদের খানিকটা মোরালিটি আসবে, কখন, যখন তাদের খানিকটা মাথার বিকাশ হবে, মস্তিষ্কের বিকাশ হবে, তারপর তাদের মধ্যে ধীরে ধীরে বিভিন্ন কগনিটিভ ডেভেলপমেন্টগুলো আসতে শুরু করে। এই যে কগনিটিভ ডেভেলপমেন্টগুলো আসে জন্ম থেকে, আমরা পড়েছি পিঁয়াজের ক্ষেত্রে 0 to 2 years সেন্সরি মোটর স্টেজ আসে, তারপর 2 to 6 years, এই যে আমরা ভাগগুলো তখন পড়েছি না, সেখানে যে আমরা সবসময় বিকাশের যখন বৃদ্ধি বা বিকাশও পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা শিশুদের মোরালিটি নিয়ে কথা বলেছি। বৃদ্ধি বিকাশের সময় সামাজিক বিকাশের একটা অংশ হিসাবে মোরাল ডেভেলপমেন্টকে কিন্তু আমরা দেখেছি। তো একটি শিশু সামাজিক কখন হতে শেখে? একটা বয়সের পরই তো শেখে। প্রথমে একটা শিশু তো একদমই অজ্ঞান থাকে, তার কাছে তার বাবা মা ছাড়া তার সমাজ বলতে আর কেউই নয়। ধীরে ধীরে পরিবার এবং পরিবারের বাইরের লোক ইত্যাদির দ্বারা মোরাল ডেভেলপমেন্টটা অকার হওয়ার দিকে যায়। মোরাল ডেভেলপমেন্টটা ঘটার একটা পরিস্থিতি তৈরি হয় কত বছর বয়স থেকে? ওই মোস্টলি 4 বছর বয়স থেকে। তো এই মোরাল ডেভেলপমেন্ট কথাটি ল্যাটিন শব্দ মোর্স থেকে এসেছে। মোর্স, ল্যাটিন শব্দ মোর্স, MORES, এই মোর্স কথাটি থেকে এসেছে কি না, মোরাল। এই মোর্স কথার অর্থ কি? নির্দিষ্ট নিয়ম অনুসারে আচরণ করা। নির্দিষ্ট নিয়ম অনুসারে আচরণ মানে এই নির্দিষ্ট নিয়মটা কে ঠিক করে? সমাজ ঠিক করে। আর আমরা এই মোরাল ডেভেলপমেন্টটা শিকার কখন হব? কখন আমাদের মধ্যে মোরাল ডেভেলপমেন্ট আসবে? যখন রাইট আর রঙের মধ্যে কোনটা রাইট কোনটা রং আমরা চিনতে শিখবো। আর এই রাইট আর রং এটা চিনতে কে সাহায্য করে? মোরালিটি সাহায্য করে। রাইট আর রঙের মধ্যে তাহলে কে বিলং করে? মোরাল ডেভেলপমেন্ট বিলং করে। কোনো ব্যক্তির কাছে একটা সিচুয়েশনের ঘটা কোনো রেজাল্ট কারো কাছে নেগেটিভ হতে পারে, কারো কাছে পজিটিভ হতে পারে। সেটা পজিটিভ যার কাছে হচ্ছে তার মোরালিটি একরকম, নেগেটিভ যার কাছে তার মোরালিটি একরকম। যে কোনো একটা সিচুয়েশন ধরে নেই, সেখানে একটা ব্যক্তি দুরকম ভাবে রিয়াক্ট করতে পারে। একটা হতে পারে রাইট ওয়ে অফ রিয়াকশন, একটা হতে পারে রং ওয়ে অফ রিয়াকশন। রাইট আর রংটা যে ডিসাইড করছে সেটাকে মোরালিটি। সিচুয়েশনের ওপরে একটা ব্যক্তির রিয়াকশন আসছে, সেটা আমরা ঠিক বা ভুল তৈরি করছি, ঠিক বা ভুল ভেবে নিচ্ছি। সমাজের দ্বারা এটা কি বলবো, সমাজ এটাকে একসেপ্ট করবে কিনা, সমাজের মতো আচরণ কিনা, সমাজের প্রথা মেনে আচরণ কিনা, তার উপরে সেটা রাইট হচ্ছে কি রং হচ্ছে, এটা কিন্তু আমাদের ডিপেন্ড করে যায়। এই রাইট আর রঙের মাঝখানে মোরালিটি ডিপেন্ড করে। আর এই মোরালিটিতে আসতে গেলে আমাদের একটা জিনিসকে ভীষণভাবে গুরুত্ব দিতে হয়। কি? একটা জিনিস না, বেশ কয়েকটা টার্ম, এটা হয়তো আমরা আগেও শুনেছি, তাও আমরা বলবো। সেই টার্মগুলো কি? মোরাল ডেভেলপমেন্ট কিভাবে তাহলে হচ্ছে একটা শিশুর মধ্যে? নৈতিক বিকাশ। প্রথম হচ্ছে কি, তাদের জ্ঞানমূলক বিকাশ, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে একটা শিশুর প্রথম কগনিটিভ ডেভেলপমেন্ট। ইনিশিয়াল ইয়ারে শুরু হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। তারপর তাদের মধ্যে এলো কি? জ্ঞানমূলক দ্বন্দ্ব বা কগনিটিভ ডিলেমা। কগনিটিভ ডিলেমা এটাকে বলা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। একটি শিশুর প্রথমে কগনিটিভ ডেভেলপমেন্ট হলো, অর্থাৎ মস্তিষ্কের বিকাশ হলো, জ্ঞানমূলক বিকাশ হলো। জ্ঞানমূলক বিকাশ কিছুটা হওয়ার পর তাদের সামনে কি তুলে ধরা হলো? জ্ঞানমূলক দ্বন্দ্ব তুলে ধরা হলো।
সেই জ্ঞানমূলক দ্বন্দ্বটাকে তারা ভারসাম্যে নিয়ে আসার চেষ্টা করলো। যখনই সে একটা ভারসাম্যের জায়গায় বা ইকুইলিব্রেশনের জায়গায় বা যখনই ব্যালেন্সের জায়গায় নিয়ে আসার চেষ্টা করলো, তখন কি হলো, নৈতিক বিকাশ হওয়ার পটভূমিকা রচিত হলো, নৈতিক বিকাশের সম্ভাবনা দেখা দিল, সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হলো এখান থেকে। এবং তারপর কি হলো, একটি শিশুর নৈতিক বিকাশ হলো। এটা কিভাবে হচ্ছে আমি আরো একবার বলি। প্রথমে একটি শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ হলো, তার মস্তিষ্কের বিকাশ হলো, তার টুকটাক একটু যুক্তি বুদ্ধি আসতে শুরু করলো। তারপর কি হলো, কগনিটিভ ডিলেমা, যে কোনো একটা সিচুয়েশনে তাদের জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হলো, কোন দিকে আমরা যাব। একটা জায়গায় পৌঁছানোর জন্য দুদিকে দুটো রাস্তা আছে, একটা সোজা রাস্তা, একটা বাঁকা রাস্তা। সোজা রাস্তায় গেলে সময় কম লাগবে, কিন্তু সোজা রাস্তাটাতে প্রচুর খানাখন্দ আছে। আর বাঁকা রাস্তাটা যেতে হয়তো সময় নেবি, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে লাগবে, কিন্তু সেটা সম্পূর্ণ একদম পিচের রাস্তা, ধরে নিন খুব ভালো একদম মোজাইক করা রাস্তা। সোজা রাস্তাটা কাদায় ভর্তি, আর বাঁকা রাস্তাটা একদম সুন্দর বাঁধানো রাস্তা। একটা শিশু সে একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন রাস্তাটা চুজ করবে, এটা কি বলা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝালাম। এই জ্ঞানমূলক দ্বন্দ্ব আমাদের সবার জীবনে সবসময় চলতে থাকে, ঠিক ভুলের মাঝখানেই কিন্তু আমাদের জীবনটা সম্পূর্ণভাবে অতিবাহিত হতে থাকে। কারো কাছে আমরা ঠিক, কারো কাছে আমরা ভুল, আমরা সবসময় সবার কাছে ঠিক না, সবসময় সবার কাছে ভুলও না, আর আমরা কেউ ভুলের ঊর্ধ্বেও না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই যে জ্ঞানমূলক দ্বন্দ্বটা তৈরি হলো, তখন একটি শিশু দ্বন্দ্বের মধ্যে তো থাকতে কেউ পছন্দ করে না, আমরা কেউ পছন্দ করি না। আমাদের একটা সময় আছে যখন আমাদের ডিসিশন নিতেই হবে যে আমি কোন রাস্তাটা দিয়ে এগোলে আমার জন্য ভালো হবে। সেই কুইক ডিসিশনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ভারসাম্যের জায়গায় আমরা আসার চেষ্টা করছি বলে কুইক ডিসিশনটা আমরা নেওয়ার চেষ্টা করছি। যখন এই ডিসিশনটা নিচ্ছি, তার রেজাল্টের উপর নির্ভর করছে কি, নৈতিক বিকাশের একটা সম্ভাবনা তৈরি হলো। হয় আমরা ঠিক করলাম, নয় আমরা কিছু শিখলাম। যে কোনো ভুল, যে কোনো মনীষীরা বারবার বলেন, আমরা কোনো ভুল করলে সেটাকে ভুল হিসাবে না, সেটাকে শিক্ষা হিসাবে ট্রিট করা দরকার। যদি ঠিক করি তাহলে তো ঠিক হয়েই গেল, যদি ভুল করি তাহলে সেটা ভুল না, সেটা একটা শিক্ষা। তাহলে আমরা নৈতিক বিকাশের একটা সম্ভাবনার জায়গায় পৌঁছালাম, এবং সেই সম্ভাবনা থেকে কি হলো, আলটিমেটলি আমাদের নৈতিক বিকাশ কিন্তু হলো। তাই মোরাল ডেভেলপমেন্ট কিন্তু এই ছকের মধ্যেই খানিকটা চলতে থাকে, বা এই পরিস্থিতিতে কোথাও না কোথাও, কখনো না কখনো আমরাও কিন্তু বিলং করি আমাদের লাইফে, আমাদের এভরিডে লাইফে। তো এই গেল আমাদের মোরাল ডেভেলপমেন্টের মোটামুটি একটা স্কেচ আপনি বলতে পারেন। এবার এই যে মোরাল ডেভেলপমেন্টের যে দ্বন্দ্বটা, কোহলবার্গ কি করেছিলেন, ওনার যে কি বলবো রিসার্চ ছিল, সেই রিসার্চে উনি মোট 72টা বয়েজকে নিয়েছিলেন, 72টা ছেলে, যাদের বয়স ওই 4 to 13 ইয়ার্স এর মধ্যে ছিল। 72টা ছেলেকে উনি নিয়েছিলেন, এবং তাদের সামনে বহু ডিলেমা, বহু দ্বন্দ্ব উনি প্রস্তুত করেছিলেন। তার মধ্যে একটা খুব ফেমাস দ্বন্দ্ব ছিল, যেটাকে বলা হচ্ছে হাইন্স ডিলেমা। হাইন্স নামে এক ব্যক্তি, তার গল্পটাকে ডিলেমা হিসেবে তৈরি করা হয়েছিল, তার লাইফের একটা স্টোরিকে। কি সেই স্টোরি, ছোট করে শুনে নেওয়া যাক। আমরা অনেকেই হয়তো শুনেছি, তাও একবার আমার ভার্সন আমি শোনাবো আপনাদেরকে। তো হাইন্স বলে যে ব্যক্তি, তার স্ত্রী ছিলেন, যিনি ভীষণভাবে অসুস্থ ছিলেন একটি দুরারোগ্য ব্যাধিতে, এবং একটি হসপিটালে উনি ভর্তি ছিলেন। তো ওনার স্ত্রীকে বাঁচানোর কোনো উপায় ডক্টরসরা দেখতে পাচ্ছিলেন না। একটি মাত্র উপায় ওনারা পেয়েছিলেন একটি ঔষধের মাধ্যমে, যে ঔষধটি তার হসপিটাল থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা কেমিস্টের কাছে আছে। সেই কেমিস্টই ওই ওষুধটাকে তৈরি করেছে, বানিয়েছে। তো হাইন্স ডেফিনেটলি যখন খবর পেলেন, উনি চলে গেলেন সেই কেমিস্টের কাছে, অনেক দূরে, অনেক ঘন্টা ড্রাইভ করে উনি গেলেন। সেখানে গিয়ে যখন উনি বললেন যে আমার স্ত্রীর এরকম অবস্থা, আমার এই মুহূর্তে এই ওষুধটা না হলে আমার স্ত্রী মারা যাবে, তখন সেই ওষুধের দোকানদার বা কেমিস্ট ওষুধটার যা দাম, তার থেকে কয়েকশো গুণ বেশি দাম হাইন্সের কাছে চেয়ে বসে। কিন্তু এদিকে পরিস্থিতি কি, ওনার স্ত্রীর চিকিৎসা করাতে করাতে কিন্তু সে সর্বশান্ত হয়ে গেছে, তার কাছে আর ওই ওষুধ টাকাটা পে করার মতো ক্ষমতা নেই। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সে ভাবনা চিন্তা করলো, আমি কি করব। সে খুবই অসহায় ফিল করে, এবং তার কাছে একটাই রাস্তা খোলা থাকে, কি না, আমার স্ত্রীকে বাঁচাতে গেলে এই ওষুধটা আমাকে চুরি করতে হবে। এবং সে যথারীতি চুরি করে, সে নিয়ে যায়, তার স্ত্রীকে বাঁচায়। এবার এই যে হাইন্সের ডিসিশনটা, এই ডিসিশনটা বা এই গল্পটা যখন এই 72টা ছেলের কাছে উপস্থাপন করা হয়, তখন সেই 72টা ছেলে কি করে না, এখানে গিয়ে তারা একটা ডিসিশনের জায়গায় পৌঁছায়। কেউ কিছু বাচ্চার একটা মতামত, আরো কিছু বাচ্চার আরো কিছু মতামত, আরো একটা গ্রুপের আরো কিছু মতামত। সেই মতামতগুলো কিরকম না, যখন একটা শিশুর কাছে জ্ঞানমূলক দ্বন্দ্বকে প্রেজেন্ট করা হলো, জ্ঞানমূলক দ্বন্দ্বটা অর্থাৎ হাইন্স ডিলেমাটা যখন একটা শিশুর কাছে তুলে ধরা হলো, তখন অলরেডি তার জ্ঞানমূলক বিকাশ হয়ে গেছে, মস্তিষ্কের বিকাশ হয়ে গেছে, তারপর তার কাছে তুলে ধরা হলো, তখন সে জ্ঞানমূলক দ্বন্দ্বের মধ্যে পড়লো। এই জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকে কিছু বাচ্চা কিছু ডিসিশনে এলো, কিছু বাচ্চা কিছু ডিসিশনে, ঠিক ভুলের ডিসিশনে গেল। এই ঠিক ভুলের ডিসিশনটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। এটাকে বলা হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা।
এই ভূমিকা গ্রহণটা যে যার নিজের মোরালিটির উপরে ডিপেন্ড করবে। আর এই ভূমিকা গ্রহণের ক্ষমতা যখন তাদের মধ্যে তৈরি হবে তখনই কিন্তু শিশুদের মধ্যে নৈতিক বিকাশের তারা কোন পর্যায়ে আছে তাদের ডিসিশনের উপরে, তাদের ভূমিকা গ্রহণের ক্ষমতার উপরে জানা যাবে। যেমন কিছু বাচ্চা কি ডিসাইড করলো যে হাইন্স যেটা করেছে সেটা সম্পূর্ণ ঠিক করেছে, তার স্ত্রীকে বাঁচাতে যদি বাই হুক আর বাই ক্রুক তাকে তো বাঁচাতেই হতো, সে যে চুরি করেছে সে একদম ঠিক করেছে, কিছু বাচ্চা সেটাকে সাপোর্ট করলো। ওরই মধ্যে কিছু বাচ্চা বললো না যাই হয়ে যাক না কেন চুরি করাটা ঠিক হয়নি, উইদাউট পারমিশন নেওয়াটা ঠিক হয়নি, যেখান থেকেই হোক টাকাটা নিয়ে আসাটা প্রয়োজন ছিল। আরো কিছু বাচ্চা বললো হাইন্সের কথা বাদ দিয়ে কেমিস্টটা কিন্তু সম্পূর্ণ ভুল করেছে, কেমিস্টটা কারোর সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করেছে, কারোর বিপদের সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, এটা সে ভুল করেছে। কেউ আবার বলছে কেন সে বিপদের সুযোগ নেবে না, সে তো বানিয়েছিল মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে এবং সে রোজগার করতে বানিয়েছিল, তাই হাইন্সের কাছ থেকে টাকা চাওয়াটা তো তার ভুল না। এই যে এত রকমের তারা জ্ঞানমূলক দ্বন্দ্বে উপস্থাপিত হলো এবং সেখান থেকে কেউ কেউ ভূমিকা গ্রহণ করে তাদের মতামত জানালো, তখন তাদের মধ্যে কিন্তু নৈতিক বিকাশ হলো তাদের স্টেজ অনুযায়ী, এবং সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু কোহলবার্গ ডিসাইড করলেন কোন বাচ্চাটা কোন স্টেজে আছে বা কোন লেভেলে আছে। তো দেখা যাক ওনাদের তাহলে লেভেলগুলো উনি কি কি দিয়েছিলেন। তো উনি লেভেল দিয়েছিলেন প্রি কনভেনশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল। সেগুলো কি জিনিস, খুবই পরিচিত টার্ম, মাত্র 3টে স্তর, এর মধ্যে কোনো জটিলতাই নেই। প্রথম হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, লেভেল আর স্টেজের মধ্যে কিন্তু ভুলিয়ে যায়, তাই বাংলা কিন্তু আমি একদমই এখানে ইউজ করছি না, আমি লেভেল আর স্টেজের মধ্যেই এটাকে রাখার চেষ্টা করছি। তো প্রথম হচ্ছে প্রি কনভেনশনাল, এটাকে বলা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়। পর্যায় আর স্তর বারবার গুলিয়ে যায়, আবারও বলছি। 2 হচ্ছে কনভেনশনাল স্টেজ, সরি কনভেনশনাল আমারও গেল গুলিয়ে, কনভেনশনাল লেভেল, সরি ফর দ্যাট, প্রথাগত পর্যায়। এরপর হচ্ছে পোস্ট কনভেনশনাল, লেভেল বা উত্তর প্রথাগত পর্যায়। তো এর বয়সকালটা কি, এর বয়সকালটা হচ্ছে 4 to 10 ইয়ার্স, এর বয়সকালটা হচ্ছে 10 to 13 ইয়ার্স, এবং এটা হচ্ছে 13 ইয়ার্স প্লাস, অর্থাৎ লাইফ লং এই বিকাশটা হতে থাকতে পারে। তো কি 4 to 10 ইয়ার্স এর মধ্যে একটা শিশুর মধ্যে প্রি কনভেনশনাল লেভেল অফ মোরাল ডেভেলপমেন্ট থাকে। সেটা কি জিনিস, এই যে প্রাক প্রথাগত, প্রথা মানে কি সমাজের কাস্টম, সমাজের নিয়ম, তার কোনো অস্তিত্ব কিন্তু 4 থেকে 10 বছরের শিশুদের মধ্যে কিন্তু জেনারেলি থাকে না, তারা অত কিছু বোঝেই না, কোথায় কি করা উচিত, কোথায় কি বলা উচিত, সামাজিক একটা যে আমরা সমাজবদ্ধভাবে থাকি সেখানে আমাদেরকেও একটা দায়িত্ব নিতে হবে, এইসব জ্ঞান তাদের মধ্যে কিচ্ছু থাকে না। এবং সেখান থেকে সেই জন্য এই স্তরটাকে বলা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়। দ্বিতীয় হচ্ছে কনভেনশনাল স্টেজ, যেখানে এসে সমাজের রীতিনীতি, নর্মস, কাস্টমস তারা চিনতে শেখে, বুঝতে শেখে, সেই অনুযায়ী আচরণ করতে শেখে। আর এরপর হচ্ছে 3 হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল, অর্থাৎ উত্তর প্রথাগত পর্যায়ে। সে নিয়ম দেখে নিয়েছে, বুঝে নিয়েছে, কিন্তু সে এটা বুঝেছে নিয়মের জন্য মানুষ না, মানুষের জন্য নিয়ম। এইটা তারা বুঝতে শিখে কখন, 13 বছর বয়স থেকে। তারা সারা জীবন কিন্তু এই বোঝাটা তাদের থাকতেই পারে। আমরা অনেকেই সর্বোত্তম যে স্টেজ, যেটা এই 3rd লেভেলের মধ্যে পড়ে, সেই স্টেজে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আবার উপনীত হতেও পারি না। তাই এই ডেভেলপমেন্টটা কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফ লং চলতে পারে, যেহেতু এটা ডেভেলপমেন্ট, এটা বিকাশ, তাই বিকাশ এমনিতেই লাইফ লং প্রসেস, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা বিকাশের বিভিন্ন দিকই কিন্তু বর্তমানে পড়ছি। তো এই যে কোহলবার্গ 3টে স্টেজকে, 3টে লেভেলকে উনি দিয়েছেন, এই 3টে লেভেলকে উনি আমরা সবাই জানি 6টা স্তরে ভাগ করেছেন বা 6টা স্টেজে ভাগ করেছেন, যেটা বারবার কথা বলতে গিয়ে একটু এদিক ওদিক হচ্ছে। তো প্রথম যে ওনার স্টেজ, আগে লেভেলটা লিখি, ফার্স্ট লেভেল, এবং তার যে প্রথম স্টেজ সেটাকে বলা হচ্ছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, যেটাকে বাংলায় বলা হচ্ছে সামঞ্জস্যহীন নীতিবোধ। এই সামঞ্জস্যহীন নীতিবোধটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, পুরস্কার এবং শাস্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একটি শিশু যা আচরণ করে তার উপরে আমরা কি প্রতিরূপ আচরণ করি বা তাদের একটা কোনো অ্যাকশনে আমরা কি রিয়াকশন দিই, তার উপরে কিন্তু তাদের আচরণটা নিয়ন্ত্রিত হবে, ঠিক ভুলের ধারণাটা তাদের সেখান থেকে আসে। পুরস্কার এবং শাস্তির দ্বারা নিয়ন্ত্রিত। পুরস্কার শাস্তি মানে কি, যে কোনো কাজ করলে যদি আমরা পুরস্কৃত হই তাহলে আমরা বুঝবো এটা ভালো কাজ, আর যদি আমরা বকা খাই বড়দের কাছে তাহলে বুঝবো এটা খারাপ কাজ।
এই যে বোঝার জন্য আমরা একটা রিইনফোর্সমেন্ট কাজে লাগাচ্ছি, সেটার মাধ্যম দিয়ে প্রথম স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ ওবিডিয়েন্স এন্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশনটা কিন্তু একটা শিশুর মধ্যে আসে। কিভাবে আসে এটা? ধরুন একটা শিশু কিছু বদমাইশি করছে বা কোনো একটা ভালো কাজ করেছে, তাকে আমরা প্রেজ করলাম, আমরা তাকে বললাম তুমি যদি আজকে এখন এই মুহূর্তে পড়তে বসো 1 ঘন্টা পড়ো তাহলে তোমাকে আমি একটা চকলেট দেবো। সে কিন্তু বসে পড়লো, বা সে ভাবলো চকলেটটাই তো আমার কাজের জিনিস, আচ্ছা তাহলে আমি পড়তে বসে পড়ি 1 ঘন্টা, আমি তাহলে আমাকে মা বলেছে পড়তে হবে বা বাবা বলেছে পড়তে হবে। আর শাস্তি কি জিনিস? সে হয়তো বই নিয়ে খেলা করছিল, পেন খাতা নিয়ে খেলা করতে করতে হয়তো পেনটা ভেঙে ফেলেছে, কি বইটা ছিঁড়ে ফেলেছে, খাতাটা ছিঁড়ে ফেলেছে, তাকে আমরা বকুনি দিয়েছি, সে তখন ভাবলো না বই খাতাটা তাহলে তো ছেঁড়া যাবে না। এই যে তাদের চিন্তা ভাবনাটা এলো, এটা এই মোরাল ডেভেলপমেন্টের জন্য এলো। কি স্টেজটা? ওবিডিয়েন্স এন্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশনের মাধ্যমে। এরপর দ্বিতীয়টা কি? ফার্স্ট লেভেলের, যেটা হচ্ছে প্রি কনভেনশনাল। প্রি কনভেনশনাল লেভেলের ফার্স্ট স্টেজ হচ্ছে ওবিডিয়েন্স এন্ড পানিশমেন্ট। এরপর হচ্ছে সেলফ ইন্টারেস্ট ওরিয়েন্টেশন। এটাও বলে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন। বাংলায় বলে আত্মকেন্দ্রিক নীতিবোধ, যেটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? ওই টিট ফর ট্যাট মেন্টালিটির দ্বারা, বা ধরুন গিভ অ্যান্ড টেক পলিসির দ্বারা। এই জিনিসগুলোর দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? সেলফ ইন্টারেস্ট ওরিয়েন্টেশন বা পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন বা আত্মকেন্দ্রিক নীতিবোধ কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? একটি শিশু কোনো কাজ করলে সে কি পাবে, তার কি বেনিফিট, তার উপর নির্ভর করে। কিরকম? ওই যে চকলেট দেওয়ার ব্যাপারটা যে যখন ভাবা হলো, একটা শিশু কিছু করলে, কোনো একটি বদমাইশি করলে, তাকে আমরা বললাম এটা যদি তুই না করিস তাহলে তোকে আমি এই মুহূর্তে মোবাইল ফোনটা দেবো, যদি তুই 1 ঘন্টা পড়িস তোকে আমি একটা চকলেট দেবো, যদি তুই আজকে তাড়াতাড়ি খেয়ে নিস তাহলে বিকেলে পার্কে ঘোরাতে নিয়ে যাবো। এই যে কথাগুলো তাদেরকে আমরা বলছি, সে ভেবে দেখছে এটা আমার কাজের জিনিস কি, পার্কে যাওয়াটা আমি এনজয় করি কি, চকলেটটা আমি খাই কি, মোবাইলটা আমি দেখি কি। যদি দেখি তাহলে আমি কিন্তু তাহলে ওই কথাটা শুনবো, আর যদি দেখি না ওটা আমার কাজের জিনিস না, মোবাইলটা তো আমি দেখি না, পার্কে আমি যাই না, চকলেট আমি খাই না, শিশুকে যদি বোঝে এমন কোনো জিনিস যেটা তার ইন্টারেস্টের বিষয় নয়, সেটা বলে কিন্তু তাদেরকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। ঠিক যেরকম ধরুন তুই যদি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সাথে কোনো দুষ্টুমি না করিস, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুই খুব ভালো ছেলে হয়ে থাকিস তাহলে তোকে আমি একটা বই গিফট করবো। সে ভাববে বইটা গিফট করে কি আমার তো পড়াশোনার সাথে সম্পর্কই নেই। এই যে সে বুঝলো আমার এখানে কোনো মাথা ব্যথাই নেই যে গিফট আমাকে বাবা মা দিতে চাইছে, তাহলে সে কিন্তু কথা শুনবে না। তাকে কথা শোনাতে গেলে কি করতে হবে? তার ইন্টারেস্টের বিষয়ে তাকে দিতে হবে। এটাই হচ্ছে সেলফ ইন্টারেস্টের ওরিয়েন্টেশন, অর্থাৎ সে তার নিজেরটুকু বুঝবে আর কারোর কথা বুঝবে না। তার কোনো বন্ধু বান্ধব যদি তার বই ছেড়ে দেয়, সে কিন্তু তারটা ছেড়ে দেবে, কারণ টিট ফর ট্যাট মেন্টালিটি, তুই আমার সাথে এটা করবি আমি তোর সাথে এটা করবো। এই চিন্তা ভাবনাগুলো কোথায় আসে? যখন একটি শিশু প্রি কনভেনশনাল লেভেলে থাকে, যখন তার মধ্যে সেলফ ইন্টারেস্ট এবং পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশনের মতো বস্তুগুলো যখন তার মধ্যে ডেভেলপ হয় মোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তখন একটি শিশু ঠিক সেইভাবে আচরণ করে। এরপর একটি শিশু কি কখন আসে? এই ডেভেলপমেন্টটা কত থেকে কত বলেছিলাম? 4 থেকে 10 বছরের মধ্যে শিশুর মধ্যে এই ডেভেলপমেন্ট গুলো আসে। এরপর কি 10 থেকে 13 বছরের শিশুর মধ্যে কি হয়? সেকেন্ড লেভেল অফ ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে কনভেনশনাল লেভেল। এই কনভেনশনাল লেভেল অফ ডেভেলপমেন্টকে দুটো স্টেজে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, আর একটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশনটা কি? প্রথমে লিখি, তো গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশনটাকে বাংলায় বলা হচ্ছে প্রত্যাশামূলক নীতিবোধ। প্রত্যাশামূলক নীতিবোধ। এখানে কিসের দ্বারা একটি শিশু নিয়ন্ত্রিত হচ্ছে গো? যখন কোনো কাজ শিশু করছে তাকে আমরা প্রেস করছি, বাহ এটা তুমি খুব ভালো করেছো। আমরা যখন ভাবি শিক্ষক যারা স্কুলে পড়াতে যাব, যখন একটি স্কুলে বাচ্চা কোনো একটা টাস্ক ভালোভাবে পারফর্ম করলো, কোনো একটা অঙ্ক খুব ভালো করে উত্তর খুব তাড়াতাড়ি করে নিয়ে এলো, বা পড়াটা করে এনেছে, যা প্রশ্ন করছে সব ধরছে, যখন তাকে আমি প্রেস করবো, বাহ তুমি এটা খুব ভালো করেছো, রাম বা শ্যাম বা যদু বা মধু যাই হোক, সে কি হবে? পরের দিনে আবার পড়াটা করার জন্য উৎসাহিত হবে। সে কি করবে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার
পুরো ক্লাসের উপরে তার একটা আলাদা রকম কনসেন্ট্রেশন আসবে, তার স্কুলের প্রতি একটা ভালোবাসা জন্মাবে, পড়াটাকে সে ভয় খাবে না। এটা কিসের মাধ্যমে আমাদের করতে হবে না, তাদেরকে প্রেজ করার মাধ্যম দিয়ে, গুড বয় গুড গার্ল এই কথাগুলো তাদেরকে বলার মাধ্যম দিয়ে। যদি আমরা না বলি তাহলে সেটা ব্যাড বয় বা ব্যাড গার্ল হলো। ওই যে ব্যাড বয় মানে আমাকে খারাপ বলছে, আমাকে ভালো বলছে না, তখন কিন্তু তারা যেটার জন্য বকাটা খেলো, যেটার জন্য তাকে ভালো বললো না, সেটা কিন্তু তারা করাটা বন্ধ করে দেবে। তাই একটি শিশু সেই সময় সঠিকভাবে নৈতিক বিকাশ করাতে গেলে তাদের ভালোটাকেও আমাদের প্রেস করতে হবে, তাদের খারাপটাকেও তাদেরকে বলতে হবে যে না এটা ভুল, তুমি এটা ভুল করছো, এটা খারাপ ছেলেরা করে বা খারাপ মেয়েরা করে। এই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে ঢোকালে কিন্তু তাদের নৈতিক বিকাশটাকে আমরা সঠিক দিকে চ্যানেলাইজ করতে পারবো। এরপর হচ্ছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। সরি, এটাকে 3 লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা 4, আগের দুটো ছিল 1 2, এটা হচ্ছে 3 4, 3 নম্বর স্টেজ, এটা 4 নম্বর স্টেজ। ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশনকে বাংলায় বলে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। এর বয়সকালটা, যেহেতু এটা কনভেনশনাল স্টেজে আছে, এর বয়সকালটা ডেফিনেটলি 10 থেকে 13 বছর হবে, এতে কোনো ভুল নেই, আমি লিখতে ভুলে গিয়েছিলাম। তো ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশনটা কিরকম, রুলস এই মেন্টালিটিটা শিশুদের মধ্যে তৈরি হবে। রুলস আর নট টু বি ব্রোকেন, রুলস আর মেন্ট টু বি দেয়ার, এই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে আসবে। রুলস কিরকম রুলস, একটি শিশু এই সময় স্কুলে যাচ্ছে, তারা এলিমেন্টারি স্কুলে যাচ্ছে, তো এলিমেন্টারি স্কুলের নিয়ম কি, যে কোনো স্কুলের একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই সময় 10:30টার মধ্যে ঢুকতে হবে, 1:30টার সময় টিফিন হবে, তার আগে খাবার খাওয়া যাবে না, 1:30টা থেকে 2টোর মধ্যে খাবার খেয়ে আবার আমাদের ক্লাসে চলে আসতে হবে, স্কুলের একটা পার্টিকুলার ইউনিফর্ম আছে সেটাকেই আমাদের পরে আসতে হবে, অন্য কোনো ক্যাজুয়াল ড্রেস আমরা পরতে পারবো না। এই যে পড়বো না, এই কঠোরতাটা কোথায় আছে, যখন তাদের মধ্যে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশনটা তৈরি হয়, অর্থাৎ সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ, সমাজের নিয়মগুলোকে তারা মানতে শেখে, বুঝতে শেখে। যেহেতু কনভেনশনাল লেভেলে আছে, তারাও কিন্তু প্রথাগুলোকে চিনতে শিখে গেছে, নিয়মটা বুঝতে শিখে গেছে। এর আগে অবধি যদি একটি শিশু দেরিতে স্কুলে আসতো কিছু মনে করতো না, কোনো কারণে পোশাকটা যদি ভুল পরে আসতো বা ক্যাজুয়াল পরে গেছে, তারা ইউনিফর্ম পরে যেতে পারেনি, সেই শিশুটা অতটা অস্বস্তিতে ভুগতো না যতটা একটা কনভেনশনাল লেভেলে শিশুর মধ্যে অস্বস্তিটা তৈরি হবে। কারণ তারা জানে রুলটা আমি ব্রেক করতে পারি না, রুল ব্রেক করলে সে ভীষণ রকম অস্বস্তির মধ্যে ভুগতে থাকে। কেন ভোগে, কারণ তাদের মধ্যে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশনের যে নীতিবোধটা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। আর যত আমরা তারা নিয়ম মেনে চলবে, তারা জানে আমাকে গুড বয় বলবে, গুড গার্ল বলবে, তারা প্রেজ পাবে, তাহলে একে অপরের সাথে প্রত্যেকটা কানেক্টেড। এটা কিসের স্টেজ, এটা গেল কনভেনশনাল লেভেল অফ স্টেজ, অর্থাৎ এখানে শিশুরা সমাজের নিয়মগুলো চিনতে শিখে যায়, বুঝতে শিখে যায়, এবং তারা এখানে কি বোঝে, নিয়মের জন্য মানুষ। তাদের এখানে চিন্তা ভাবনা থাকে নিয়মের জন্য মানুষ, মানুষকে নিয়ম মানতেই হবে, কোনো মূল্যে কোনো শর্তেই কিন্তু নিয়মের নড়চড় করাটা উচিত হবে না। তাহলে কিন্তু মানে পুলিশ বা ধরুন যারা যারা আইনের রক্ষা করতে, তাদেরকে কিন্তু তারা যথেষ্ট সমীহ করে চলে, যথেষ্ট তাদের কথা মেনে চলার চেষ্টা করে, এবং তারা মনে করে যে যদি আমরা এটা না মেনে চলে তাহলে কিন্তু আমরা অনৈতিক কাজ করবো বা বেআইনি কাজ হয়ে যাবে। এরপর হচ্ছে পোস্ট কনভেনশনাল। এতক্ষণ কি ছিল না, নিয়মের জন্য মানুষ ছিল, এবার কি আসতে শুরু করলো, মানুষের জন্য নিয়ম, তারা এই চিন্তা ভাবনাটা আনতে শুরু করলো। তাই 5th স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট কি আসছে এখানে পোস্ট কনভেনশনাল লেভেল থেকে, সেটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। এবং 6th স্টেজ, এটাকেও লিখে দিই, সেটা হলো ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। এটা হচ্ছে সার্বজনীন নীতিবোধ। এটাকে বলা হচ্ছে সামাজিক চুক্তিবদ্ধ নীতিবোধ। আর এর আগের যে স্টেজটা ছিল যেটাকে বলা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, ওটাতে কি ছিল, সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। আর এটা হচ্ছে সমাজ চুক্তিবদ্ধ নীতিবোধ, অর্থাৎ সমাজে চুক্তি করা আছে, নিয়ম তৈরি করা আছে, মানুষের জন্যই তৈরি করা আছে, যাতে মানুষের কোনো রকম কোনো সমস্যায় না পড়তে হয়। কিন্তু সময় বিশেষে নিয়মটা ভাঙা প্রয়োজনও আছে, চুক্তি থাকলেও সেটাকে ভাঙতে আমাদের হয়। কখন ভাঙতে হয়, ওই বাচ্চা ছেলেটার উদাহরণ যদি দিই, কোনো ইনকেস সে বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজে গেছে, ইউনিফর্মটা পরেছিল নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে, সে আর সেটা পরে আসতে পারবে না, তাহলে তাকে একটা বাড়ির ক্যাজুয়াল পোশাক পরে যেতে হবে। যতক্ষণ সে ল অ্যান্ড অর্ডার ডেভেলপমেন্টের মধ্যে ছিল ততক্ষণ সে অস্বস্তিতে ভুগতো, কিন্তু যখন তার মধ্যে এলো তাতে কি হয়েছে, আমার পোশাকটা তো ভিজে গেছে, আমার তো কিছু করার নেই,
তাহলে সে কিন্তু তার মধ্যে অস্বস্তিটা কমিয়ে আনবে। এর বয়সকালটা কত? এটা শুরু হয়ে যায় 13 বছর বয়স থেকে। 13 বছর বয়সের ওপরে বাচ্চাদের মধ্যে কিন্তু এই ভাবনা চিন্তাগুলো এসে যায়। এবং ধরুন কোনো ট্রাফিক লাইট আমরা প্রত্যেকেই দেখি, যখন শহর এলাকায় বেড়াতে যাই ট্রাফিক লাইন আমাদের মেনে চলতে হয়, ট্রাফিক নিয়মগুলো। তো এই নিয়মগুলো মানুষের জন্যই বানানো। কেন বানানো? যাতে মানুষ কোনো ট্রাফিক জ্যামের মধ্যে কম পড়ে, বিপদ আপদ কম হয়, ক্রসিং যখনই থাকবে অ্যাক্সিডেন্ট কম হয়, তার জন্য নিয়ম বানিয়েছে। কিন্তু আমি ক্রসিং লাইনটা বা আমি ট্রাফিক লাইনে দাঁড়িয়ে আছি আর আমার কোনো কাছের মানুষ হসপিটালে ভর্তি আছে, এমার্জেন্সি সিচুয়েশন, আমাকে যেতেই হবে, তখন কিন্তু নিয়মের দিকে তাকালে হবে না। তখন রাস্তা ফাঁকা থাক, যানজট থাক, যাই থাক, যে কোনো মূল্যে আমাদেরকে ওই রাস্তাটা পেরিয়ে আমাদের হসপিটাল অব্দি যে পৌঁছতে হবে, যে তাড়নাটা, তখন কিন্তু আমাদের ভাবলে হবে না যে ল অ্যান্ড অর্ডার আমাকে কি বলছে বা আমাকে পুলিশ ধরলে শাস্তি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তখন আমাদের ওই মানুষটাকে বাঁচানো বা ওই মানুষটার কাছে যাওয়াটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা কোথা থেকে আসবে? সেই ডেভেলপমেন্টটা একটা শিশুর মধ্যে কখন হয়? যখন একটি শিশুর মধ্যে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশনটা আসে, অর্থাৎ মানুষের জন্য নিয়ম, নিয়মের জন্য মানুষ নয়, এই চিন্তা ভাবনাটা যখন তাদের মধ্যে আসতে শুরু করে। এবং সর্বোপরি যে স্টেজটা এই মোরাল ডেভেলপমেন্টের, সেটা হলো ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। এই ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালটার উপরে কিন্তু আমরা সবাই পৌঁছাতে পারি না। কারা পৌঁছাতে পারেন? নেতাজি পৌঁছাতে পেরেছিলেন। কে পৌঁছাতে পেরেছিলেন? স্বামীজি পৌঁছাতে পেরেছিলেন, যারাকে আমরা স্বামী বিবেকানন্দ বলি। আরো অন্যান্য যে ফ্রিডম ফাইটার্স ছিল, যারা আমাদের দেশকে স্বাধীন করতে কিন্তু লড়াই করেছিলেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালে পৌঁছাতে পেরেছিলেন, সার্বজনীন নীতিবোধের জায়গায় পৌঁছাতে পেরেছিলেন। কারণ এনারা বিবেকের দ্বারা চালিত ছিলেন। বিবেকের দ্বারা। বিবেক কি? একটা মানুষের কনসেন্স, তাকে বলবে, কি বলবে তাকে, কোনটা ঠিক কোনটা ভুল, শুধু আমার জন্য না, আমার আশেপাশে সমাজের পরিবারের জন্য না, একটা দেশের জন্য, সার্বজনীন ভাবে একটা মানুষের সম্প্রদায়ের জন্য কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা অন্যায়, এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, তার যে মানসিক শক্তি, সেটা কোথা থেকে আসে? নৈতিক বিকাশটা যখন এই লেভেলে পৌঁছায়, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালে যখন একটা ব্যক্তি ডেভেলপমেন্টে গিয়ে পৌঁছায়, যেখানে খুব কম লোকই পৌঁছাতে পেরেছেন, যে সমস্ত ফ্রিডম ফাইটার্সরা আছে তারা যেরকম পৌঁছেছেন। আর আমাদের দেশের পরাধীনতার ইতিহাস তো মাত্র 200 বছরের না, আরো অনেক হাজার বছরের। তো সেই সময় যে সমস্ত রাজারা যুদ্ধ করেছে বাইরের বিভিন্ন দলের সাথে, বাইরে থেকে আসা বিভিন্ন আক্রমণকারী দলের সাথে, ঠিক যেরকম আমরা শিবাজী মহারাজের নাম আমরা নিই, তাকে আমরা ভগবান বলে পুজো করি। ঝাঁসি কি রানীর আমরা নাম নিই, তাকে আমরা দেবী রূপে দেখি। এগুলো কেন দেখি বা তারা কেন আলাদা? কারণ তারা মোরাল ডেভেলপমেন্টের এই স্থানে পৌঁছেছিলেন যেখানে ওনারা কোনোদিন নিজের স্বার্থের কথা ভাবতেই পারেননি। যেখানে এনারা সবসময় দেশের জন্য, দশের জন্য ভেবেছেন, তাদের মধ্যেই ডেভেলপমেন্টটা দেখা যায়। এটা হয়তো আমাদের অনেকের মধ্যেই নেই বা অনেকের মধ্যে হয়তো আছে, সেটা আমার জানা নেই, কিন্তু আমরা সবাই এই জায়গায় পৌঁছানোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই উদ্দেশ্যেই কিন্তু আমরা জীবনে একটা উন্নতির দিকে যাওয়ার চেষ্টা করছি বা বিকাশের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই যে লেভেলগুলো সারা জীবনব্যাপী চলতে থাকে, এটি উনি যখন 72টা বাচ্চার ওপরে বা ছেলের ওপরে যখন উনি প্রথম এক্সপেরিমেন্ট করেছিলেন, হাইন্স ডিলেমা, তখন ওই হাইন্স ডিলেমার যে সমস্ত উত্তর ছিল তার উপরে ডিপেন্ড করেই কিন্তু উনি ওনার এই স্টেজগুলোকে নামাঙ্কিত করেছিলেন, এবং সেগুলোই আজকের দিনে আমরা পড়ছি। কেন পড়ছি? কারণ অ্যাজ এ টিচারই বলুন বা অ্যাজ এ পেরেন্ট বলুন, একটি শিশুর নৈতিক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশের কোথায় পৌঁছেছে সেটা আমাদের জানাটা খুব প্রয়োজন। কারণ একটি শিশু যখন বিদ্যালয়ে আসে, তার কিছুটা তো জ্ঞানমূলক বিকাশ তো তাদের হয়েইছে, কগনিটিভ ডেভেলপমেন্ট তো হয়েইছে। তো কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে মানে তাদের নৈতিক বিকাশ তো করতে হবে। আগে বলা হতো নৈতিক বিকাশ কতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, ওটা সময়ের সাথে সাথে শিশু শিখবে, জীবনের সংঘর্ষের মাধ্যম দিয়ে শিশু এমনিই শিখবে। কিন্তু না, বিদ্যালয়ে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে তাদের সামনে বারবার জ্ঞানমূলক দ্বন্দ্বকে প্রেজেন্ট করা হবে। কিসের উপরে নির্ভর করে? তাদের কতটা জ্ঞানমূলক বিকাশ হয়েছে তার উপরে নির্ভর করে আমি জ্ঞানমূলক দ্বন্দ্ব তাদের সামনে প্রেজেন্ট করব, এবং এই জ্ঞানমূলক দ্বন্দ্বটার উপরে ডিসাইড করব আমরা তাদের রেজাল্ট দেখে যে তারা কিভাবে তাদের নৈতিক ভূমিকাগুলো পালন করছে, কিভাবে তারা ভূমিকা গ্রহণ করছে। আর ভূমিকা গ্রহণ যেভাবে করবে তাদের নৈতিক বিকাশটা আমরা ত্বরান্বিত করতে পারবো। আমরা কেন প্রকৃতির ওপর ছেড়ে দেবো? যেটা আমাদের হাতে আছে ত্বরান্বিত করা, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা কারা? আমরা হচ্ছে টিচার্স। আমাদের কি করতে হবে? স্কুলেতে, বিদ্যালয়ে, ক্লাসরুমের মধ্যে একটা সঠিক পরিবেশ তৈরি করতে হবে। কিসের জন্য? যাতে তারা খোলামেলা ভাবে আলোচনা করতে পারে। প্রথমত হচ্ছে যে আমাদের একটা গ্রুপের উপরে ফোকাস দিতে হবে। কি রকম গ্রুপ হবে? হেটেরোনোমাস গ্রুপ হতে হবে। হেটেরোনোমাস গ্রুপ মানে কি? বিভিন্ন ক্ষমতার অধিকারী ব্যক্তিদের একত্রিত করে একটা গ্রুপ তৈরি করতে হবে। কি ক্ষমতা? জ্ঞানমূলক বিকাশ। কার কোন স্টেজে জ্ঞানমূলক বিকাশ হয়েছে সেই বিভিন্ন স্টেজের বাচ্চাদেরকে একত্রিত করতে হবে। একটি ক্লাসেই একই বয়সের ছেলে মেয়েদের মধ্যে জ্ঞানমূলক বিকাশ যে একই রকম হয় সেটা তো নয়, কখনোই নয়।
বিকাশ তো সেই রকমই প্রত্যেকটা মানুষের মধ্যে হবে ঠিকই, কিন্তু সঠিক একই রেটে সবার মধ্যে হবে তা তো নয়। তাহলে একটি ব্যক্তির তাড়াতাড়ি বেশি হচ্ছে, একটি ব্যক্তির একটু কম আছে, একটি শিশুর কম আছে, তো তাদেরকে আইডেন্টিফাই করে আমাদের একত্রিত করতে হবে। তবেই তাদের মধ্যে একটা সঠিক তাদের প্রয়োজন অনুযায়ী একটা দ্বন্দ্ব উপস্থাপন করতে হবে। এই গ্রুপেতে জ্ঞানমূলক দ্বন্দ্বকে উপস্থাপন করতে হবে, শুধু উপস্থাপন না, সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এটাও কিন্তু আমাদেরই কাজ, শিক্ষকদেরই কাজ। জ্ঞানমূলক দ্বন্দ্ব সঠিকভাবে উপস্থাপন করার পর তাদেরকে খোলামেলাভাবে আলোচনা করতে দিতে হবে। অর্থাৎ তাদেরকে কোনো ভয়ের পরিবেশ দিলে হবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। তাদেরকে আমরা এত স্ট্রিক্ট ভাবে তাদের সাথে বিহেভ করবো যে তারা তাদের কোনো কথা, তারা কি বলবো, কমপ্লেক্সিটিতে ভুগতে, ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে তারা ভুগতে থাকবে, তারা বলতে পারবে না তাদের মনের কথা, সেটা কিন্তু করলে হবে না। যেমন জ্ঞানমূলক দ্বন্দ্ব আমরা সঠিকভাবে উপস্থাপন করব, সেটা নিয়ে আলোচনা করার খোলামেলাভাবে পরিবেশও তাদেরকে আমরা প্রদান করব, এবং তারা যে যাই ভূমিকা গ্রহণ করবে তাতে আমরা সাহায্য করব। ভূমিকা গ্রহণে সাহায্য করব, কিন্তু নিরপেক্ষভাবে। এটা সবসময় নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ আমি আমার ডিসিশন ওদের উপরে চাপিয়ে দেবো না। আমি বড় হয়ে গেছি, আমি বুঝতে শিখে গেছি, আমি জানি এই বাচ্চাটা হয়তো এটা ভুল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু সে তার নৈতিক ডেভেলপমেন্ট তো ঠিক জায়গাতেই আছে, সে তার বয়স অনুযায়ী রিয়াক্ট করছে, তাকে আমরা চাইলেও কিন্তু আমার ডিসিশন তাদের উপরে চাপিয়ে দিতে পারি না, এরকম মেন্টালিটি কিন্তু আমাদের রাখলে হবে না। তাহলে ভূমিকা গ্রহণ করতে আমাদের সাহায্য করতে হবে নিরপেক্ষভাবে, এবং তারা যে ভূমিকায় গ্রহণ করুক না কেন তার জন্য কিন্তু তাকে ক্রিটিসাইজ করা যাবে না। তাকে আমরা কারেকশন করতে ছুটলাম না, বাবা তুমি তো এটা ভুল করছিলে, না এটা এটা এরকম না, এটা এটা তুমি এটা ভাবছো, এটা সম্পূর্ণ ভুল করছো, এইসব চিন্তা ভাবনা কিন্তু করলে হবে না। আমাদের কি করতে হবে, তাদের সম্পূর্ণরূপে নিজেদেরকে ফ্লারিশ করতে দিতে হবে। হেটেরোনমাস গ্রুপটা এই জন্যই ফর্ম করতে হয়, তারা একে অপরের সাথে ইন্টারাকশনের মাধ্যমে শিখবে। যেহেতু নির্মিতিবাদের ওপরে আমাদের পুরো কনসেপ্ট দাঁড়িয়ে আছে, নির্মিতিবাদের ওপরেই আমাদের এই তথ্যগুলো কিন্তু সমস্ত কিছু দাঁড়িয়ে আছে, যেখানে শিশু কিন্তু নিজে সক্রিয় এবং তাকে সক্রিয় থাকতে দিতে হবে। এটাই কিন্তু আমাদের শিক্ষাগত তাৎপর্য হিসেবে মনে রাখতে হবে, কারণ এটা আমাদের জানাটা একান্ত প্রয়োজন। এই কারণেই আমরা পড়ছি, যাতে ভবিষ্যতে যখন এরকম সিচুয়েশনের সম্মুখীন হব তখন যেন আমরা এই স্টেপগুলো নেওয়ার মাধ্যম দিয়ে একটি শিশুর নৈতিক বিকাশকে ত্বরান্বিত করতে পারি। অনেকে যারা নৈতিক বিকাশের, আমি আগেও বলছিলাম, তারা মনে করতো যে পরিস্থিতির ওপর ছেড়ে দেওয়া হোক, বা অনেক বাবা মা দেখা গেছে চিন্তা ভাবনা, অনেক বাবা মার ছেলে মেয়ের ওপরে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে সমস্ত বাবা মায়েরা তাদের শিশুদেরকে খুব জোরে বকে ধমকে মেরে নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করে, ভুল ঠিক বোঝানোর চেষ্টা করে, সেই বাচ্চাগুলোর নৈতিক বিকাশ যতটা না হয়, যে বাচ্চাগুলোর বাবা মা তাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহারের মাধ্যম দিয়ে তাদেরকে ফ্লারিশ করতে দেয়, ভুল ত্রুটিটা চোখে আঙুল দিয়ে দেখায় ঠিকই, কিন্তু ফ্রেন্ডলি ওয়েতে দেখায়, তার জন্য শাস্তি দেয় না, মারধর করে না, সেই সমস্ত বাচ্চাদের নৈতিক বিকাশ কিন্তু অনেক ভালো হয়। তাই আমাদেরকেও কিন্তু এই একই পন্থা অবলম্বন করতে হবে। অ্যাজ এ পেরেন্টই বলুন বা অ্যাজ এ টিচার বলুন, আমরা কিন্তু কখনোই আমাদের বাচ্চাদের ওপরে জোরাজোরি করতে পারি না বা মারধর করতে পারি না, কোনো রকম ভাবে শাস্তি প্রদান করে বা কোনো রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করবো ভুলভাবে, এটা কিন্তু ঠিক না। সেটা তাদের স্বাভাবিক গ্রোথে কিন্তু বাধা হবে, স্বাভাবিক ডেভেলপমেন্টে বাধা হবে। এরপর আসি ক্রিটিসিজমের ওপরে। প্রত্যেকটা থিওরিতেই প্রায় ক্রিটিসিজম থাকে, এখানেও ক্রিটিসিজম আছে, যেটাকে আমরা বলতে পারি সীমাবদ্ধতা। এই থিওরিটার কিছু সীমাবদ্ধতা ছিল, এতক্ষণ ধরে শুনলাম গল্পের মতো, তো খুবই ভালো লাগলো, কিন্তু এখানেও সীমাবদ্ধতা আছে। কি সেই সীমাবদ্ধতা? এখানে সীমাবদ্ধতা হচ্ছে যে ক্যারল গিলিগান বলে এক মহিলা ছাত্রী, বা ছাত্রী কার ছিলেন? কোহলবার্গেরই ছাত্রী ছিলেন। এই ক্যারল গিলিগান বলছেন যে কোহলবার্গ কি করেছিল, 72টা বয়েজের ওপরে তো সম্পূর্ণরূপে ওনার থিওরিটাকে দান করিয়েছিলেন, তার উপরে এক্সপেরিমেন্ট করে। তাহলে এখানে তো গার্লসদের কোনো চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গিতে এখানে রাখাই হয়নি। উনি ওনার ছাত্রী হওয়ার পরে ওনার চিন্তাভাবনাকে এখানে গুরুত্ব দেওয়াই হয়নি। তাই মোরাল ডেভেলপমেন্টে অনেক কিছু ডেভেলপমেন্টের কথা বলা হলো, অনেক দিক থেকে অনেক কিছু বলা হলো ঠিকই, কিন্তু সংবেদনশীলতাও যে একটা বিষয়, এখানে যে ইমোশনসেরও একটা জায়গা আছে, মোরাল ডেভেলপমেন্টে কিন্তু ইমোশনকে কোনো জায়গা দেওয়াই হয়নি। সংবেদনশীলতাটা জেনারেলি মহিলাদের সাথে বেশিভাবে অ্যাসোসিয়েট করা হয়, ছেলেদের থেকে বেশি মহিলাদের সাথে। তাহলে মহিলাদের সাথে যদি অ্যাসোসিয়েটেড ইমোশনস হয়ে থাকে, তাহলে একটা ডেভেলপমেন্ট যখন আমি থিওরি বানাচ্ছি তখন শুধু ছেলেদের ওপরে বানালাম আর মহিলাদের অ্যাসপেক্টটা রাখলাম না, এতে কিন্তু থিওরিটাকে সম্পূর্ণরূপে সঠিক বলাটা
একটু সমস্যাজনক। ক্যারল ভবিষ্যতেও ওনার সাথে কাজ করেছিলেন, কিন্তু উনি এই থিওরিটাকে ক্রিটিসাইজ এই হিসাবে করেছিলেন যে মহিলাদের যে ইমোশনস, সংবেদনশীলতা, সেটাকে এখানে কোনো জায়গায় দেওয়া হয়নি, সম্পূর্ণ এখানে লজিকের ওপরে ডিপেন্ড করে কিন্তু পুরো বিষয়টাকে চালানো হয়েছে। তাই বলে কি মহিলাদের মধ্যে লজিক কাজ করে না? করে, কিন্তু লজিকের সাথে সাথে এই সমস্ত ইমোশনস গুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা এই থিওরির মধ্যে নেই। এটা প্রশ্ন আসলেও আসতে পারে যে কে ওনার ক্রিটিসাইজ, নামটা ধরে অনেক সময় বলা হয় যে কোহলবার্গের থিওরিটাকে ক্রিটিসাইজ করেছিল কে, বলে 4টে নাম দেওয়া হলো, তার মধ্যে একটি হয় ক্যারল গিলিগান। এটা কিন্তু আমরা মনে রাখবো। আর কোহলবার্গের 3টে লেভেল আর 6টা স্টেজ থেকে কিন্তু ভুরি ভুরি প্রশ্ন আসে। এগুলো কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। কিভাবে বুঝে নিতে হবে? মানুষের জীবনের স্তরগুলোকে আমাদের বুঝতে হবে, যে একটা সময় থাকে তাদের মধ্যে কোনো প্রথাগত জ্ঞান থাকে না, একটা সময় জ্ঞান আসে, তারা নিয়মকে নিয়মের মতো পালন করার চেষ্টা করে, একদম স্ট্রিক্ট রুল। আর একটা সময় তারা বোঝে যে নিয়মের জন্য মানুষ নয়, মানুষের জন্য নিয়ম। এই ছোট 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 খুবই সহজ বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট কিন্তু আমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তো যদি ভালো লাগে আজকের সেশন, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং প্রয়োজন আছে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আপনাদের সহায়তা একান্ত কাম্য, এবং আপনাদের ভালোবাসায় আশা করছি অনেক মানুষের জীবনে আমি কিছু পরিবর্তন আনতে পারবো আমার এফোর্টসের মাধ্যম দিয়ে। এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর্লি নোটিফিকেশনসের জন্য। থ্যাংক ইউ সো মাচ।